ধন্যবাদ বোধক একাডেমিকে এবং যিনি উপস্থাপনা করলেন তাকে বিশেষ করে। আমার সম্পর্কে অনেক অনেক বেশি কথা বলে ফেলেছেন, হয়তো অতটা যোগ্য কিনা আমি জানি না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে আজকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমার থিয়েটার সম্পর্কে শুনবেন বলে। আমি সে অর্থে কোনো বাণিজ্যিক থিয়েটার তো করি না, ফলে বাণিজ্যিক ভাবে আমার কোনো নামও নেই। আমি তথাকথিত কোনো সিনেমা করি না, সিরিয়াল করি না, ওটিটি প্ল্যাটফর্মে নেই, কোনো বিজ্ঞাপনে নেই, খবরের কাগজেও খুব বেশি নেই। তা সত্ত্বেও যে আমাকে নিয়ে একটা আপনারা প্রোগ্রাম করার কথা ভেবেছেন, এটা আমার ভাবতে খুব ভালো লেগেছে। এবং আপনাদের এই যে অন্য ধারার ভাবনা, এই ভাবনাটাকে আমি প্রশংসা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমার নিজের সম্পর্কে, মানে আমার থিয়েটার সম্পর্কে বলতে গেলে আমি এইভাবে বলতে পারি, আমি প্রথমে দুটো কথা বলে নিই, তাহলে সুবিধা হবে গোটাটা বুঝতে। যে আমি একটা সময় কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমার শৈশব কৈশোর পুরোটা কেটেছে মুর্শিদাবাদের গ্রামে গঞ্জে সংখ্যালঘু মানুষদের সঙ্গে থেকে। ফলে তারা আমার কোথাও নিজস্ব বন্ধু বান্ধব, আত্মীয় হয়ে গিয়েছিলেন এবং এখনো আছেন। আমি সেই সেই বয়স থেকে স্বপ্ন দেখতাম, আমি যদি কোনোদিন পারি কিছু করতে, আমি এদের জন্য কিছু করব, এদের জন্য বলবো। পরবর্তীতে আমি যখন থিয়েটারেই আসলাম শেষ অবধি, তখন থেকে আমার চিন্তা আমি এমন একটা থিয়েটার করব যেটা আমার ওই যে আত্মীয় মানুষ তাদের কাজে লাগে, তাদের ভালো লাগে, তাদের জন্য কিছু কথা বলে। কিন্তু আমি বড় থিয়েটার করতে গিয়ে দেখলাম যে কলকাতার যে থিয়েটার, সেটা কোথাও পথ হারিয়ে গেছে, সেটা সেভাবে কথা বলতে পারে না, হয় না তার আর। তারপরে আমার সঙ্গে বাদল সরকারের সঙ্গে দেখা হয় এবং বাদল সরকারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তার সঙ্গে না দেখা হলে আমার এই নতুন থিয়েটার জীবনটা শুরুই হতো না হয়তো। এবং তার কাছে থেকে, তার হাতে ধরে যে কাজ শেখানোর পদ্ধতি, সেটার সঙ্গে একাত্ম হয়ে আমি কয়েক মাস তার সঙ্গে ছিলাম, মাস তিনেক মতো বোধ হয়। তারপরে আমার মনে হয়েছিল যে আমি এখানেও থাকতে চাইছি না, আমি একটা নতুন রাস্তা খুঁজে বের করতে চাইছি, যেটা হবে আমার স্বকীয় রাস্তা, নিজস্ব রাস্তা। কারণ বাদলদা যে থিয়েটারটা করছেন সেটাও আমার কাছে খুব নাগরিক থিয়েটার বলে মনে হয়েছিল। সেটাতে আমি আমার গ্রামকে খুঁজে পাচ্ছিলাম না। আমার যে রেফারেল অডিয়েন্স, যারা গ্রামে গঞ্জে পড়ে থাকে বা পরের দিকে পরিযায়ী হয়ে শহরে এসে ফুটপাথে, রেল লাইনের পারে, নর্দমার ধারে থাকেন, তারা হচ্ছে না, তারা তাদের পাচ্ছি না খুঁজে। তাই তাদের জন্য থিয়েটার তৈরি করতে গেলে আমার একটা অন্য একটা যাপন দরকার, অন্য একটা মানসিকতা দরকার, অন্য একটা দর্শন দরকার এবং অন্য ধারার একটা থিয়েটার দরকার। সেই থিয়েটার কেমন হবে, কিভাবে ভাববো? একটা আমার গ্রামগঞ্জের অভিজ্ঞতা ছিল। তারপরে একটু পড়াশোনা করে যখন বুঝতে আরম্ভ করলাম যে বাংলা থিয়েটারটা আহ রাস্তা হারিয়ে ফেলেছে। যদি আমরা ধরি যে অষ্টম শতকে যখন আমাদের আহ প্রথম থিয়েটার নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন পদকর্তাদের মধ্যে, সেই সব যে এই কায়া তরু বড় পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠা বিকাল, এইসব পদের মধ্যে বুদ্ধ সম্পর্কে রচিত যে পদ, তার মধ্যে আমরা নাটকের পরিচয় পাচ্ছি এবং বাংলা ভাষা সবে চর্যাপদ থেকে আসতে শুরু করলো। এবং তখন থেকে আমরা দেখছি যে তখন থেকে নট, নাটক এ সমস্ত আছে এবং এগুলো হয়ে চলেছে। এরা এক জায়গায় অভিনয় করে চলে যেতেন আর এক জায়গায়, এই যে আবার সেখান থেকে অভিনয় শেষ করে আর এক জায়গায়, এই যে যাত্রা করতেন, সেখান থেকে যাত্রার উদ্ভব হলো, যাত্রা কথাটা লোকে শুনতে আরম্ভ করলেন। এর একটা পুষ্টি লাভ করলো দ্বাদশ শতাব্দীতে এসে বলতে পারা যায়, চৈতন্যর সময়। চৈতন্য আসার মানে আগে তো প্রথমে হুসেন তার মুসলিমদের রাজত্ব স্থাপন করলেন, সেখানে প্রচন্ড অত্যাচার করতে আরম্ভ করলেন হিন্দুদের উপরে। সমস্ত আহ যত অনিয়ম চাপিয়ে দিতে আরম্ভ করলেন এবং তার প্রতিবাদে মানুষ কোনো কথা বলতে পারছেন না, চুপ হয়ে গেছে। এরকম একটা সময়ে
চৈতন্য আসলেন, এবং চৈতন্য এসে ভাবলেন যে এদের মধ্যে একটা ভাষা দিতে গেলে, এদের মধ্যে থেকে একটা আওয়াজ তুলতে গেলে আমাকে একটা এমন ধর্মের আশ্রয় নিতেই হবে। ধর্ম ছাড়া ভারতবর্ষ বুঝবে না। এমন একটা ধর্মের আশ্রয় নেব সেটা কোনো পক্ষের দিকে যায় না, সেই ধর্মটা সবার কথা বলে। একটা ছাতা আবিষ্কার করার চেষ্টা করলেন, এবং সেই ছাতার নাম দিলেন তিনি বৈষ্ণব ধর্ম। এবং সেখানে বললেন সব ধর্মের লোক আমার এই ছাতার তলায় আসতে পারো, ছোট বড় গরিব বড় লোক, ব্রাহ্মণ চাড়াল, যে আছো সবাই সবাই এক ছাতার তলায় আসতে পারো, যদি তুমি মেনে নাও যে তুমি বৈষ্ণব। এবং এসো আমরা এক কণ্ঠে একসঙ্গে সুর তুলে আমরা পদযাত্রা করি। এবং সেই পদযাত্রা আপনারা জানেন যে কি ভীষণ জোর ছিল সেই পদযাত্রার, ভয়ঙ্কর পদযাত্রা। যে তদানীন্তন সময়কার যে শাসক চাঁদ শাহের গদি কাঁপিয়ে দিয়েছিল। চাঁদ শাহ গুন্ডা পাঠিয়েও তাকে রোধ করতে পারেননি, সেটা গল্প আমরা জানি, সমস্ত জগাই মাধবের গল্প আমরা শুনেছি। তো এইসব চেষ্টা করার পরেও চৈতন্যকে দমিয়ে রাখা যায়নি। চৈতন্যই বোধহয় সর্বপ্রথম অহিংস আন্দোলনের পথ দেখিয়েছিলেন আমাদের দেশে। এবং পরবর্তীতে চৈতন্যদেব প্রচুর ভালো নাটক তৈরি করতে আরম্ভ করেন। উনি ভালো নাটক বুঝতেন, পরিচালনা করতেন, অভিনয় করতেন, এবং সাংঘাতিক অভিনয় করতেন, মহিলার ভূমিকায় অভিনয় করতেন। এই যে সমস্ত তার অভিজ্ঞতাগুলো, সেই সব দেখেই ওখান থেকে তখন চৈতন্য পরবর্তী যুগে যাত্রা সৃষ্টি হলো। এবং এই যাত্রাগুলো ছিল মূলত সামাজিক সামাজিক পালা বা ধর্মীয় পালা, যেখানে মানুষকে বোঝানো হতো যে ধর্ম জিনিসটা খারাপ না, ভালো। কি করে কেন রাবণের মরতে হলো রামের কাছে, কেন মহাভারতের যুদ্ধ হলো, মহাভারতের কোন চরিত্রগুলো ভালো কোন চরিত্র খারাপ, তাদের মতো করে তারা বুঝিয়েছেন। তারপর আসলো ঐতিহাসিক পালা। ঐতিহাসিক পালার মধ্যে দিয়ে মানুষ ইতিহাসকে জানতে আরম্ভ করলো। অর্থাৎ যাত্রা ছিল ভীষণ একটা কমিউনিকেশনের মাধ্যম আমাদের কাছে। এবং সেই কমিউনিকেশনের মাধ্যম দিয়ে যে আমরা জানতে পারতাম আমাদের দেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, মানুষের ইতিহাস, সংস্কৃতি, সবগুলো আমরা ধরতে পারতাম, বুঝতে পারতাম। যাত্রা ছিল শিক্ষার একটা বড় জায়গা আমাদের। এমনি ভাবে চলতে চলতে এগোতে এগোতে আমরা ব্রিটিশ এসে গেল। ব্রিটিশ এসে আমাদের পদানত করলো, এবং তারপরে তারা জানিয়ে দিলেন যে এইসব হচ্ছে নেটিভ থিয়েটার, এইগুলোর কোনো দরদাম নেই। ফলে তারা যে থিয়েটার অভ্যস্ত, তাদের দেশের যে থিয়েটার, সেই থিয়েটার তারা আমদানি করতে আরম্ভ করলেন তাদের নিজেদের স্বার্থে, তাদের মনোরঞ্জনের স্বার্থে। এবং আমরা সবাই জানি 1756 বোধ হয় তখন গেরাসিম লেবেদেবকে নিয়ে এসে তারা নাটক করলেন কলকাতায়। এবং সেই বলতে পারা যায় কলকাতায় আধুনিক, মানে আমরা সকল্ড আধুনিক নাট্য জীবনের শুরু হলো, আমাদের নাট্যযাত্রা শুরু হলো। এবং সেটা দীর্ঘকাল চলে, চলতে চলতে ঘষ্টে ঘষ্টে এগোতে থাকে। তারপরে নানান আন্দোলন হয়, নানান কিছু হয়, হতে হতে একটা সময় এসে আহ, সেটার গুরুত্বটা বুঝেছিলেন খুব বেশি করে আমাদের আহ, শিশির বাবু, মানে শিশির ভাদুরী মহাশয়। তিনি গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলা থিয়েটার এখন যেখানে যাচ্ছে এটা সঠিক রাস্তা নয়। বাংলা থিয়েটারের উদ্ভব হওয়া উচিত বাংলা যাত্রার থেকে, কারণ বাংলা যাত্রা মানুষের খুব কাছাকাছি। থিয়েটারের উদ্ভব সেখান থেকেই হওয়া উচিত, যাত্রার হাত ধরে। এবং এই কথাটা পরে সমর্থন করলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তার বহু লেখাতে তিনি বলেছেন, বারবার বলেছেন যে চিত্রপট নয়, চিত্তপটটাই আসল জিনিস। এবং তিনি যে সমস্ত কথাগুলো বলতেন এই প্রচলিত নাটক সম্পর্কে, তাতে সমস্ত ধ্যান ধারণাকে উল্টে দিয়ে তিনি একটা অন্য মত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং যেখানে তিনি নিজে পরীক্ষা করেছিলেন তার শান্তিনিকেতনে যেসব নাটক করেছিলেন, বিশেষ করে ফাল্গুনী তার প্রথম নাটক, তিনি খুব এটাকে বিশ্বাস করেছিলেন যে এইভাবে নাটক হওয়া সম্ভব। হয়তো নানান কারণে নানান চাপে সেখানে সাকসেসফুল হতে পারেননি তিনি, কিন্তু একটা চেষ্টা ছিল ভীষণভাবে। কিন্তু আহ পশ্চিমা থিয়েটারের প্রভাব এত প্রচন্ড ছিল, এত বেশি ছিল, যে সেই প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে তেমন কিছু করা হয়ে ওঠেনি। তখন পেছিয়ে গেলেন অনেকেই, এবং এই থিয়েটার জিততে আরম্ভ করলো, করে করে একটা জায়গা অবধি চলছিল। কিন্তু ঘষ্টে ঘষ্টে চললেও শেষ অবধি যখন
বিশ্ব মহাযুদ্ধগুলো হতে আরম্ভ করলো পর পর। এই দুটো বিশ্ব মহাযুদ্ধের পরে সবাই বুঝলো যে আমরা এতদিন যে ভাষায় নাটক করেছি, যে ভাষায় কথা বলেছি, যে ভাষায় ছবি এঁকেছি, যে ভাষায় আমরা সাহিত্য কবিতা তৈরি করেছি, এই ভাষাগুলো কাজ করছে না। কোথায় অসুবিধে হচ্ছে, ধরতে পারছে না সময়টাকে। ফলে একটা বড় পরিবর্তন আসলো, একটা পরিবর্তন ঘটতে আরম্ভ করলো সবকিছুর মধ্যে। সেখানে থিয়েটারও একটা পরিবর্তন আসলো, নানানভাবে সেই পরিবর্তন শুরু হলো এবং দেখা গেল পরে থিয়েটার একটা অন্য ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। থিয়েটার চ্যালেঞ্জ করতে আরম্ভ করেছে নিজেকে। আমরা দেখলাম তখন সেই আমরা রাশিয়ার সেই বিখ্যাত ভদ্রলোক আমাদেরকে নতুন ভাবে শেখালেন, যাকে আমরা সবসময় মেনে চলি। আমার মাঝে মাঝে নামে একটু অসুবিধা হয়ে যায়, আমি বলছিলাম গুলো। তিনি আসলেন এবং তিনি এসে নতুন ভাবে থিয়েটারের কথা আমাদের শোনালেন যে কি করে থিয়েটারটাকে একটা আধুনিক জায়গায় নিয়ে যেতে পারা যায়। সেই আধুনিক জায়গা থেকে থিয়েটার ভাবতে যে আমরা আস্তে আস্তে একটা বলতে পারা চলার পথ পরিবর্তন করলাম এবং সেই চলার পথ পরিবর্তন করতে যে করতে করতে করে এগোতে আরম্ভ করলাম আমরা। সেখানেও আস্তে আস্তে ব্যাক আসতে আরম্ভ করলো। নানান জায়গায় তখন ইউরোপে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। এর আগে এত পরীক্ষা নিরীক্ষা হয়নি। কিন্তু আমরা তখন দেখলাম যে আন্তোনিও আর্তোকে দেখলাম, ফ্রান্সে আন্তোনিও আর্তো একটা অন্যভাবে থিয়েটার করার চেষ্টা করছেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে রাশিয়ার আরো অন্যান্য মানুষেরা তারাও থিয়েটারে অন্যভাবে ভাবনা চিন্তা করতে শুরু করলেন এবং এই যে ভাবনা চিন্তা শুরু হলো, তখন সেই ভাবনা চিন্তার ধাক্কা চারিদিকে প্রসারিত হতে আরম্ভ করলো এবং দেখা গেল সেই ধাক্কাতে আমরা কতগুলো পরপর ঘটনা দেখলাম যে কতগুলো বিপ্লব হয়ে গেল। রুশ বিপ্লব হয়ে গেল, তারপরে চীন বিপ্লব হয়ে গেল, ফরাসির মধ্যে একটা অন্তর্যুদ্ধ মতো হয়ে গেল। সবটা হলো এবং সব জায়গাতেই থিয়েটার তার একটা ভূমিকা রাখছে, বড় ভূমিকা রাখছে। সেই ভূমিকা ধরে ধরে এগোতে থাকলো। এমনি করতে করতে আমাদের দেশে যখন হাওয়াটা এসে লাগলো, তখন অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে আর একটা ধারা বলা হয়নি যে গ্রোটভস্কি এই বেটল ব্রেস্ট হয়ে এসে গ্রোটভস্কি একটা নতুন থিয়েটারের কথা বললেন। পিটার ব্রুকস এটাকে সমর্থন করলেন। ইজনীয় বাবা তার এক শিষ্য, তিনিও সমর্থন করলেন এবং তিনি একদিন একটা পেপারে লিখলেন, পেপার বলতে একটা রিসার্চ পেপারে তিনি লিখলেন যে আমাদের যে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট যেটা আছে, সেইখানে একটা প্রাগে একটা সম্মেলন হয়েছিল। সেখানে একটা পেপার পড়লেন, তার নাম হচ্ছে দ্য থার্ড থিয়েটার। এই প্রথম থার্ড থিয়েটার কথাটা প্রকাশ্যে আসলো। যদিও রবার্ট বুস্টির নামে এক আমেরিকান ভদ্রলোক এর কিছুদিন আগে তিনি থার্ড থিয়েটার প্রসঙ্গ এনেছিলেন এবং তিনি কিছু কাজ করার চেষ্টাও করেছিলেন, বৈপ্লবিক ভাবে একেবারে অন্যরকম ভাবে কাজ করেছিলেন। আমি জানি না সেখান থেকেই প্রভাবিত হয়ে ইজনীয় বারবার কথাটা এনেছিলেন কিনা, কিন্তু ইজনীয় বারবার পরে অফিসিয়ালি আমরা থার্ড থিয়েটার কথাটার সাথে পরিচিত হতে আরম্ভ করলাম। তাহলে গ্রোটস্কির ভায়া হয়ে ইজনীয় বারবার হয়ে আমরা থার্ড থিয়েটারে পৌঁছে গেলাম এবং সেই ধাক্কা, সেই ঢেউটা আস্তে আস্তে কলকাতার দিকে আসতে আরম্ভ করলো। এদিকে কলকাতার অবস্থা কি হলো? কলকাতায় যখন ধাক্কা লাগছে, বিশ্ব নাট্য আন্দোলন যখন ওইভাবে ভাঙছে, তার ধাক্কা কলকাতাতে এসেছে। তখন কলকাতার মানুষেরা ভাবতে আরম্ভ করেছেন যে থিয়েটারের বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। বিষয়টা হবে জনজীবনমুখী। আমাদের নতুন থিয়েটার তৈরি করতে হবে, যে থিয়েটারে এত খরচ খরচা থাকবে না, যে থিয়েটার মানুষের কথা বলবে, যে থিয়েটার অন্যভাবে একটা নতুন কোনো চিন্তা করবে, একটা শিল্পের দিকে নতুন ভাবে এগোবে, এমন থিয়েটার ভাবতে হবে। বিজনবাবু লিখে ফেললেন নবান্ন। নবান্ন বলতে পারা যায় ভারতবর্ষের থিয়েটারের একটা সম্পূর্ণ দিক ঘুরিয়ে দিল। নবান্ন আসার পর থেকে সবাই ভাবতে আরম্ভ করলেন। নবান্ন লেখা তো হলো, এবার কি হবে, কি করে হবে, তারা করবে। ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হলো, তারা এগিয়ে আসলেন সেটা প্রযোজনা করার জন্য। এই আমরা প্রথম শুনলাম এই নাটকটা একজন পরিচালনা করবে। এর আগে তো বাংলা থিয়েটারের পরিচালক বলতে কেউ নেই। পরিচালনা আবার কি? এটা যে ডিপার্টমেন্ট, তাতে একটা আলাদা দক্ষ লোক লাগে, বুদ্ধিমান লোক লাগে।
এটা আমরা বুঝতেই পারিনি। তো ওই সময়ে আমরা শম্ভু মিত্র নাম শুনলাম যে এই নাটক পরিচালনা করবেন শম্ভু মিত্র। এবং তখন ঠিক হয়েছিল যে তথাকথিত খুব আমরা তথাকথিত স্টেজ হবে না, কিন্তু আড়ম্বরহীন একটা উঁচু মতো বেদি তৈরি করা হবে মাটি টাটি দিয়ে, তাতে বস্তা টস্তা নানান কাপড় চোপড় দিয়ে আমরা তার দিকগুলো, অন্য দিকগুলোকে ঢেকে দেবো, যে এমনি ভাবে করে অভিনয় করব। এরকম একটা চিন্তা করা হয়েছিল। কিন্তু সেটা ঠিক বাস্তবে যে অতটা দাঁড়ালো না, ঠিক করা গেল না, অত ভালো প্রযোজনাও করা গেল না। কিন্তু নবান্ন সবার প্রযোজনার চিন্তাগুলোকে ঘুরিয়ে দিল, একদম তীর ঘুরিয়ে দিল। নবান্ন প্রযোজনার পর থেকে আমাদের ভারতীয় থিয়েটারে একটা অন্য জোয়ার আসতে আরম্ভ করলো। এই ভারতীয় গণনাট্য সংঘের হাত ধরে তখন নানান দিকে নানাভাবে সংস্কৃতির চর্চা হচ্ছে। কিন্তু প্রায় বছর দুয়েকের মধ্যে সে আন্দোলনটা ভেঙে গেল। ভেঙে চলে যাওয়ার পরে আবার দিশাহারা হয়ে পড়লো থিয়েটার। সবাই আলাদা আলাদা করে প্রতিষ্ঠা পাবার জন্য হোক বা তার কথা বলার জন্য হোক নিজে নিজে দল তৈরি করলেন। শম্ভুদা একটা দল তৈরি করলেন, উৎপলদা একটা দল তৈরি করলেন, অজিতেশ একটা দল তৈরি করলেন। সবাই আলাদা আলাদা দল তৈরি করে তাদের মতো করে এগোতে আরম্ভ করলেন। এবং এইভাবে এগোতে 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 আমাদের থিয়েটারটা গ্রুপ থিয়েটার আন্দোলনের কাছে চলে আসলো। এবং গ্রুপ থিয়েটার আন্দোলন কিন্তু শুরুতে একটা ভীষণ ভালো কাজ করছিল। সত্যি সত্যি মানুষের কাজে লাগে এমন কিছু থিয়েটারের কথা ভাবা হচ্ছিল এবং করা হচ্ছিল। সেই সময় বেশ কিছু নাটক অত্যন্ত ভালো মানের চিন্তাধারার নাটক বলে আমি মনে করি। কিন্তু সেখানে একটা ফারাক ছিল, মানে একটা ফাঁক ছিল। ফাঁকটা কি? আমার মনে পড়ছে আমি তখন থিয়েটার ওয়ার্কশপে বিভাস চক্রবর্তীর সঙ্গে কাজ করছি। বিভাস আমার প্রথম গুরু বলতে পারা যায়। তো তখন একটি নামকরা নাটক ছিল দলের, চাক ভাঙা মধু। আমার খুব মনে পড়ে সুন্দরবনের থেকে একটা দল এসেছিল, একটা ক্লাব এসে তারা আমাদের রিকোয়েস্ট করেছিল চাক ভাঙা মধু করার জন্য। বিভাস দা খুব মানে সহানুভূতিশীল ভাবে অনেক চিন্তা ভাবনা করে অঙ্ক কষে সব শেষ বলেছিলেন যদি আমাদের 7,000 টাকা দেওয়া হয়, 7,000, তাহলে আমরা শোটা করতে পারবো, কোন রকম শো করে দিয়ে আসতে পারবো। কিন্তু উদ্যোক্তাদের কাছে সে পয়সাও ছিল না। তখন আমার মনে হলো যতই বক্তব্য ভালো হোক, যতই তীক্ষ্ণ হোক, যতই শিল্প গুণে সমন্বিত হোক, এই থিয়েটার আজ যাই হোক মানুষের কাছে কখনো পৌঁছাবে না। কারণ এই থিয়েটারের প্যাটার্নটাই এমন, এই মানুষের কাছে পৌঁছতে দেবে না। তাই রাজনীতিটাই সেখানে না ওই মানুষগুলো এসে এই থিয়েটার দেখতে পারবে, না এই থিয়েটারের দলগুলো শত ইচ্ছে থাকা সত্ত্বেও ওই মানুষদের কাছে পৌঁছাতে পারবে। সেখান থেকে আমার মনে হয়েছিল যে এই থিয়েটার নয়, অন্য কোনো থিয়েটার। শুধু এই একটা না, আরো অনেক উদাহরণ আছে, আমি অত উদাহরণে যেতেও চাইছি না। তো মনে হলো যে এই থিয়েটার নয়, একটা অন্য থিয়েটার করতে হবে, কিংবা থিয়েটার করবোই না, এরকম ভাবছিলাম, অন্য কিছু করব। এইরকম একটা জাংচারে যে আমার সঙ্গে দেখা হয় বাদল বাবুর সঙ্গে। এবং বাদলদার থিয়েটার দেখার পরে আমি একদম অভিভূত হয়ে যাই। সেদিন বাদলদার সঙ্গে না দেখা হলে আমি হয়তো থিয়েটারে করতামই না। আমার তখন মনে হলো যে আছে একটা রাস্তা আছে। এর আগে আমি গ্রোটভস্কি পড়েছি, আমি ব্রুক পড়েছি, কিন্তু আমি ভালো করে বুঝতে পারিনি, ধরতে পারিনি ঠিক কিভাবে কিভাবে যাব। কিন্তু একটা দারুণ ব্যাপার এটা বুঝতে পারছি, কিভাবে বুঝতে পারছি না। বাদল বাবুর নাটক দেখার পরে আমার মনে হলো আচ্ছা একটা রাস্তা বোধ আমি খুঁজে পাচ্ছি, হয়তো এটা এরকমও হতে পারে। আমি সোজাসুজি বাদলদার কাছে গেলাম, তার সঙ্গে বসলাম, কথা বললাম, এবং আমি কনভিন্সড হয়ে গেলাম, তার সাথে কাজ করতে শুরু করলাম। কিন্তু মাস তিনেক পরে আমার মনে হলো না, আমি এই থিয়েটারটাও খুঁজছি না, এটাও আমি চাইছি না। আমি যে সেই যে আমার ছোটবেলার যে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা বলছি, আমি তাদের কাছে তো পৌঁছতে চাইছি। এই ভাষা, এই সংস্কৃতি আমাকে তাদের কাছে নিয়ে যাবে না। তাহলে আমার ভাষা কি, আমার সংস্কৃতি কি, এই আমার খোঁজ শুরু হলো বলতে পারা যায়। তাহলে আমাদের কি একটা থিয়েটার ছিল, যে থিয়েটার ছিল সেটা তো আসল থিয়েটার। কারণ থিয়েটারের জন্মই তো হয়েছে রিচুয়াল থেকে। রিচুয়াল থেকে যে থিয়েটারের জন্ম হয়েছে, সেই থিয়েটারের স্বরূপ কেমন ছিল, কেমন ভাবে থিয়েটার হতো। থিয়েটারের আদি কথা যখন আমরা দেখি, সেই গ্রিসে হোক বা ভারতবর্ষ হোক, ওখানে অ্যাসেরিয়াস আর এখানে শিব ঠাকুর, তাদেরকে কেন্দ্র করেই থিয়েটারের শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে রূপ পায় অন্যান্য ভাবে, অন্যান্য ফর্ম আসে, নানান আধুনিকতা আসে, থিয়েটার তার
রূপ পরিবর্তন করতে আরম্ভ করে, করতে করতে আজকে আমরা এখানে। তো তাহলে সেই থিয়েটার গুলো কি ছিল? তখন আমার মনে হলো যে বাংলার সংস্কৃতি আমি যদি না বুঝি, আমি যদি ভারতের সংস্কৃতি না বুঝি, আমি যদি এশিয়ার সংস্কৃতি না বুঝি, তাহলে আমি কখনো কাজ করতে পারবো না। কারণ থিয়েটার একেবারে আঞ্চলিক, থিয়েটার কখনো আন্তর্জাতিক হতে পারে না, এটা একেবারেই আঞ্চলিক। আমার থিয়েটার নির্ভর করে আমার এনভায়রনমেন্টের উপরে, আমার কালচারের উপরে, আমার ফুড হ্যাবিটের উপরে, সবটা মিলিয়ে একটা থিয়েটার হয়। আমি যে থিয়েটারটা করি, আমার যে অঙ্গভঙ্গি, আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেইটা কখনোই সাউথ ইন্ডিয়ার সঙ্গে মেলে না, পাঞ্জাবের সঙ্গে মেলে না। প্রত্যেকটা জায়গার থিয়েটার আলাদা আলাদা হয়, এক এক রকম হয়। ফলে সবটাই একরকম কখনো করতে পারা যায় না। তাহলে আমার থিয়েটার, আমি একজন বাঙালি হিসাবে আমি এখানে থেকে আমি কোন থিয়েটারটা করব, কিভাবে করব, যদি আমি আমার বডিটাকে, আমার মনকে আমি একটাকে তৈরি করতে পারি, যেটা তৈরি হলে আমি অন্যকে কমিউনিকেট করতে পারি। নট নেসেসারিলি আমাকে সবাইকে বোঝাতে হবে, ভাষাটা বোঝাটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমি যখন একটা সাউথ ইন্ডিয়ান নাটক দেখি, আমি কি সব বুঝতে পারছি? আর এক বর্ণ বুঝতে পারি না, কিন্তু আমার দেখতে ভালো লাগছে, আমি সবটা বুঝতে পারছি। থিয়েটার হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, সেটা ধরে ফেলতে পারি, আমরা সেটা কথা বলতে পারি। দেশ বিদেশে বহু আমি থিয়েটার দেখেছি যেগুলোর ভাষা আমি একটাও জানি না, কিন্তু তার কথা বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি। ঠিক তেমনি ভাষাটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি বলতে চাইছো, তার অ্যাবস্ট্রাকশন যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে ভেতর থেকে একটা অদ্ভুত, একটা শাশ্বত বাণীর মতো বেরিয়ে আসে কতগুলো শব্দ। সে শব্দ বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, গ্রিক হতে পারে, নানান কিছু, কিন্তু তার দোতনা, তার তার অর্থ, তার যে ওজন, সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং মানুষকে সেটা কমিউনিকেট করে কোথাও ভীষণভাবে। ফলে সেইখান থেকে ভাবতে গেলে আমার তখন মনে হলো যে থিয়েটারের গোড়ায় যে এশিয়ান থিয়েটারের মূল কি কি আছে সেগুলো বুঝতে হবে। এবং রিচুয়াল বুঝতে যেই আমার প্রথমে মনে হলো, আমরা যেটা প্রথমে হারিয়ে ফেলেছি, প্রথম লস যেটা আমাদের, সেটা হচ্ছে দেহ। আমরা আমাদের দেহ সম্পর্কে একেবারে একদম অচেতন একেবারে। একটা কথাই আছে, যা নেই ভাণ্ডে তাহা নেই ব্রহ্মাণ্ডে। এই ভাণ্ডে যে কি আছে আমরা একটা সময় খোঁজ করেছিলাম, খোঁজ করতাম, ভাবতাম শরীর নিয়ে। কিন্তু আজকের থিয়েটারে শরীর বলতে খালি মুখমণ্ডল, কণ্ঠস্বর আর চোখ, মুখ, নাক, তার অভিব্যক্তি, এই এখন থিয়েটারের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। থিয়েটার শরীর আর কোনো কাজে লাগে না, কোনোভাবেই লাগে না। তাহলে আমরা সরে এসছি থিয়েটার থেকে। যদি শরীরটাই কাজ না করলো, তাহলে আমি ভেতরটা বোঝাবো কি করে, সে ভাষায় পৌঁছাবো কি করে আমি? ফলে থিয়েটার হয়ে গেছে টেক্সট নির্ভর। বিদেশি অনুকরণে, বিদেশিরা টেক্সটটা ভালো লিখতে পারতেন, তাদের শেক্সপিয়ার ছিল, তাদের অনেক বড় বড় লেখক ছিল, তারা টেক্সট ভালো লিখতে পারেন। কিন্তু এশিয়া থিয়েটার তো টেক্সটের পর চলে না। এশিয়া থিয়েটার তো ন্যারেটিভ, বর্ণনামূলক, গান, সবটাতেই গান, গানে গানে বলে। শ্রীকৃষ্ণ কীর্তন গানে গানে বলে, আমাদের রামযাত্রা গানে গানে বলে, কৃষ্ণযাত্রা গানে গানে বলে, সব তো গান। সেখানে সেখানে একটা গানের সুর, একটা কীর্তনের সুর আসলেই আমার মনে দোলা ওঠে, আমি সব দেখতে পাই, বুঝতে পাই। তারপরে কথক ঠাকুরের মতো আমাদের ন্যারেট করা হয়, এবং ন্যারেট করার ফাঁকে ফাঁকে অভিনয়াবলী চলতে থাকে, বাদ্য গীত, নৃত্য সহকারে, তাতে ছোট ছোট দৃশ্য দেখানো হয়। এটি তো আমাদের থিয়েটার। সেখানে আমরা সবগুলোকে বাদ দিয়ে, ফেলে দিয়ে একমাত্র টেক্সট কি হবে, কথা কি বলবো, কথার পরে জোর দিচ্ছি। এবং এক একজন স্থলীরা বলছে প্রায় 40 মিনিট 45 মিনিট ধরে, এবং দুটো বা তিনটে ক্যারেক্টার সারাক্ষণ এসে পর্দা খুললো, কথা বলছে, কথা বলতে কথা বলতে পর্দা বন্ধ হয়ে গেল, কথা বলতে বলতেছে, নাটক শেষ হয়ে গেল। আরে মানুষ তো থিয়েটার দেখতে দেখতে যায় নাকি, নাকি শুনতে যায়? সেই দেখার জিনিসটাই হারিয়ে যেতে থাকলো। এখন তাহলে দেখার জিনিস কি দিতে হবে? আধুনিক থিয়েটার এখন যেটা করে, দেখার জিনিস আছে, তোমরা ঘাবড়াচ্ছ কেন? যেমন ধর প্রথম যত বড় বড় সব সেলিব্রিটি তারা অভিনয় করবে, তুমি তাদের দেখবে। যে কারণে এখন যে সমস্ত থিয়েটার উৎসব হয়, আমার অঞ্চলেও হয়, যেটা থিয়েটার উৎসব হয়, সেসব উৎসবে কিন্তু মানুষ টিকিট কাটতে আসে কোন নাটক, কোন ডিরেক্টর, কোন দল না দেখে। তারা দেখে এইটাতে ওই অমুক আর্টিস্ট আছে, এইটা দুটো টিকিট দেবেন, ও ওইটাতে উনি আছেন, ওইটার আমার 3টে টিকিট চাই সামনের সারিতে।
ওনাকে সামনের থেকে দেখবো এবারে। তার মানে থিয়েটার দেখার গল্পটা অন্যরকম হয়ে গেছে। তারা নাটক দেখতে যান না, দেখতে যান তাদের সব সেলিব্রিটি আর্টিস্ট যারা তাদের মনের মধ্যে বাসা বেঁধে আছে তাদের দেখতে যান। সেইখান থেকে একটা গন্ডগোল হয়ে গেল। তাহলে এইগুলো আমদানি হতে আরম্ভ করলো, এবং সেটাকে আরো কি করে সাজানো যায়, তাই জন্য তো ভাবতে আরম্ভ হলো কত রকমের আলো করতে পারা যায়, কত রঙের বাহার সেখানে করতে পারা যায়, অনাবশ্যক রং দিয়ে অনাবশ্যক ভাবে কত আলো তৈরি করতে পারা যায়। যেমন ধরুন আজকালকে থিয়েটারে আপনি প্রায়শই দেখবেন যে একটা কোনো না কোনো সিনে নীল আলো আসবেই, আর তার মধ্যে ধোঁয়া দিতে হবে, স্মোক দিতেই হবে, একটা কমন ব্যাপার হয়ে গেছে। এমনি করে আলো, সেট ইত্যাদি দিয়ে নাটকটা করা হলো প্রচন্ড ভারী, প্রচন্ড খরচ সাপেক্ষ একটা নাটক হয়ে গেল। আর সেই নাটক খরচ সাপেক্ষ নাটক করতে তো পারা যায় না, করতে গেলে তার টাকা তুলতে হয়, নাহলে চালাবে কি করে। ফলে টিকিট বিক্রি করতে হয়, এবং সেই টিকিটের দাম হয় সাংঘাতিক বেশি, প্রচুর বেশি টাকা টিকিট করেও সেই দলগুলো বেশি লাভ করতে পারে না, লাভই থাকে না হয়তো। তার মানে এমন একটা দিকে থিয়েটারের তীরটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনি প্রচুর খরচ করেও আপনি ভালো থিয়েটার তৈরি করতে পারছেন না। তার উপর তো নতুন একটা আবার কথা এসে গেছে, সেটা হচ্ছে কি যে ওই ডিজাইন, সেই ডিজাইনের চোটে আপনি মূল নাটক, মূল সেট বুঝতে পারবেন না, এত তার ডিজাইন সর্বস্ব হয়ে গেছে। আগে ডিজাইন ভাবা হয়, ডিজাইনের মধ্যে নাটক ভাবা হয়, নাটকের জন্য ডিজাইন না, ডিজাইনের জন্য নাটক। আমি এমন অনেক ডিজাইন দেখেছি যেটা না থাকলে নাটকটার কোনো ক্ষতি হতো না, কিন্তু ওই না, ডিজাইন করতে হবে। এই ডিরেক্টরের বিশেষত্ব হচ্ছে উনি দারুণ ডিজাইন করেন, বা ডিজাইনটা থাকবেই সেখানে। এইরকম ধরনের জিনিসপত্র দিয়ে নাটকটাকে আস্তে আস্তে কোথাও আমরা জনজীবন থেকে সরিয়ে নিয়ে যেতে আরম্ভ। এখন এই যে থিয়েটার, এইটা কিন্তু আমাদের থিয়েটার নয়, এশীয়বাসীর থিয়েটার নয়। আমাদের থিয়েটার ছিল সহজ সরল, চৈতন্যদেব যেটা আমাদের শিখিয়েছিলেন। তুমি যে যারা থিয়েটার করে তার জ্ঞান হবে অসাধারণ, যেমন চৈতন্যদেব অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, বাগ্মী মানুষ ছিলেন, অনেক পণ্ডিতকে কাজ করে দিয়েছেন বক্তৃতা করে। তা তোমার মধ্যে জ্ঞান সেরকম হতে হবে, তোমার চারপাশ, তোমার রাজনীতি, তোমার ইতিহাস, তোমার সংস্কৃতি, তোমার কৃষ্টি, সবটা নিয়ে তোমার জ্ঞান তৈরি হবে। তুমি জানবে যে আমি এতটাই বুঝি, আমি তৈরি ব্যাপারটা করার জন্য। দ্বিতীয়ত, তোমাকে জীবনটা যাপন করতে হবে একদম সাধারণ মানুষের মতো। নিমাই তাতে একটা বস্ত্র, একটা কৌপির মতো পরতেন, গায়ে একটা উড়নি জড়াতেন, এই তো বস্ত্র ছিল। কোনো মল তখন ছিল না, মল থাকলেও আজকে জানি না নিমাই কি করতেন, কিন্তু নিমাই নিমাই আজ করতেন না, ওইটুকুই ছিলেন। তিনি দেখিয়েছেন যে কি করে রিজেক্ট করতে হয় জিনিসপত্র, যা লাগে না তাকে বাদ দাও, ছেড়ে দাও, ওগুলোর দরকার নেই আমার কোনো। তিনি বিলাস ব্যাসন বাদ দিয়ে দিয়েছিলেন। খেতেন কি করে? ভিক্ষে করে, বাড়ি বাড়ি যে দুবারে দুবারে গান করে যেটুকু পয়সা হতো সেইটুকু পয়সা দিয়ে ভাত রান্না করে খেতেন, তাও আজকে সেই বেলার জন্য। খাওয়া হয়ে গেলে বাকি ভাত আর রাখতেন না, সেটা অন্যদের দিয়ে দিতেন, এবং আগামীকালের জন্য সঞ্চয় করতেন না, আগামীকালেরটা আবার আগামীকাল মাদুকরি করে তুলতেন। এই যে সহজ সরল জীবন যাপন, এই জায়গাটায় না পৌঁছাতে পারলে, মানে আজকে জানি না ওইটা কতটা সম্ভব, কিন্তু ওই ওই ধারণাটা যদি থাকে যে আমার বেশি কিছু লাগে না, আমি সাধারণভাবে জীবন টানতে পারি, আমি অল্পতে আমার যথেষ্ট হতে পারে, এই জায়গাগুলো যদি তৈরি করতে পারি, ঠিক একইভাবে থিয়েটারের ভাবনাও তাই হবে। আমার থিয়েটার করতে অত কিছু লাগে না। আজকাল নাকি থিয়েটারের বাজেট শুনছি কোটি পেরিয়ে যাচ্ছে, আমি সেখানে উল্টো বলতে পারি আমার থিয়েটার করতে 2 টাকা লাগবে, আর 2 টাকা দিয়ে থিয়েটার তৈরি করতে পারবো। চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলোকে নিতে হবে, যে ওই যে কনসেপ্ট তৈরি হয়েছে বাজারে, আমি তার উল্টো মুখে হাঁটবো কি করে, আমার থিয়েটারকে সহজ সরল করবো কি করে, কিন্তু হবে তা অ্যাট্রাকটিভ, ভীষণ রকম অ্যাট্রাকটিভ। যেমন ধরা যাক ছৌ নাচ, কি ধরুন কালারি পায়াত নাচ, লেটো গান, গম্ভীরা গান, আলকাপ, খন, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বা কিছু কিছু অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে। সেইগুলো যদি দেখেন আপনি, কি ক্ষমতা তার, তার নাচে গানে শরীরী ব্যবহারে বাজনায় কি অসাধারণ ক্ষমতা, সামান্য জিনিস নিয়ে। আর বক্তব্য, কি অসাধারণ রাজনৈতিক বক্তব্য সেখানে,
ভাবতে পারা যায় না সেসব বক্তব্য। যেমন ধরুন ছৌ নাচে আমি যখন প্রথম দেখি আজ থেকে প্রায় 50 বছর আগে আমি কাজ করতে শুরু করলাম ওদের সাথে, তখন সেখানে ছৌ নাচে যিনি দুর্গা নাচে, যিনি অসুর নাচেন, অসুর ছিলেন দলের গুরু ছাড়া অসুর নাচতে পারতেন না। এবং সব থেকে নাচের বড় চাঙ্কটা অসুরের ছিল, অসুর নাচতেন সেখানে, তাকে বেশিরভাগ সিংহভাগ সময়টা তাকে দেওয়া হতো। এবং শেষ দৃশ্যে দুর্গার সাথে অসুরের যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধ করতে 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 নিষ্ক্রমণ। কখনো একটাকে সিন তৈরি করে সেই সিংহ এসে ঝাঁপিয়ে পড়লো, অসুর উল্টে পড়ে গেল, আর দুর্গা ত্রিশূল দিয়ে বধ করলেন, এই সিনটা ছিল না। এটা ইদানিং কালের সংযোজন। তা আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের এখানে অসুর মরে না কেন? বলছে অসুর তো আমরাই তো অসুর, আমরা মরবো কেন? আমরা তো লড়ছি বটে, দুর্গা তো দিকু, বাহার থেকে এসেছে, আমাদের দিক্কত করতে ইচ্ছে, ওদের সাথে তো আমাদের লড়াই। এটা চরম মানে ভুল, ঠিক আমি যাচ্ছি না, আমি বলছি কতটা রাজনীতি বোধ থাকলে তারা এই কথাটা বলতে পারে। অভিমন্যুটা কে? আমরাই বটে, আমাদের অভিমন্যু ভেবে তো বধ করছে তার দিক থেকে। আমি জানি না আপনারা গম্ভীরা গান বা লেটো গান দেখেছেন কিনা, সরাসরি রাজনীতির কথা বলে, সরাসরি। এমনকি সে সিআই এর কথাও বলে, সিআই এ তখন কি হচ্ছে না হচ্ছে সেসব কথা বলে, বলে আবার ঘুরে চলে আসে দেশীয় রাজনীতির কথা বলে, আমার চারপাশে কি হচ্ছে বলে, সমস্ত বলে আবার থিয়েটারের মধ্যে ঢুকে যায়। তো এটা একদম তাদের মানে কি বলবো, ওদের মজ্জাগত ব্যাপারই হবে, খুব অতি সাধারণ ভাবে বলে। এবং তাতে লোকজন যেভাবে এনজয় করে, ঢুকে পড়ে, চিন্তা করা যায় না। এবং বলে মানে কি, কথাও একটা দুটো, বাকিটা গান 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 আর নাচ। তাহলে এই যে শক্তিটা ছিল এই নাটকগুলোর, সেটা আমরা সবসময় বুঝিনি। এবং বাদল সরকারের সাথে কাজ করার পরে আমারও কিছু কিছু ভুল ভাবনা ছিল। বাদলদা বলেছিলেন তৃতীয় থিয়েটারের কথা, তিনি বলেছিলেন প্রথম থিয়েটার হচ্ছে এই আমাদের লোকনাট্যগুলো। কিন্তু লোকনাট্যের ফর্মটা খুব ভালো, সহজ সরল ফর্ম, কিন্তু কন্টেন্টটা খুব খারাপ। কেন? কন্টেন্টে থাকে সমস্ত ওই ঠাকুর তেপ্তা, যত পুরোনো দিনের ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে ওগুলো তৈরি হয়, যেগুলো মানুষের সমাজের জন্য উপযোগী নয়। তা আমার তখন মনে হলো যে এইসব দেখার পরে এই কথাটা তো সঠিক নয়। প্রথম থিয়েটারে রাজনৈতিক ধারণা তো প্রবল, আমি ওই কন্টেন্টকে ফেলে দেবো কি করে? ওই কন্টেন্ট থেকে আমার শেখার আছে। ওটা একটা একটা ক্যাপসুলের মতো লুকিয়ে রাখা আছে, ভেতর ওষুধটা রয়েছে, ওপরে সুন্দর সুগার কোটিং করে রাখা হয়েছে। ভাঙো, ভাঙলেই তুমি ভেতরটা পেয়ে যাবে কি আছে, কি কথা বলতে চেয়েছেন। আর তারপরে বললেন দ্বিতীয় থিয়েটার, যেটা সাহেবরা আমাদের শিখিয়েছেন, প্রসিনিয়াম থিয়েটার। সেই থিয়েটারে ফর্মটা খুব খারাপ, ভালো না, কিন্তু কন্টেন্টটা খুব ভালো। কি করে কন্টেন্ট ভালো? আমি কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শেক্সপিয়ারের সব নাটক কি আমাদের লাগে, করতে হয়, করা যায়? কোন দরকার আছে? কোন মানে আছে করার? আমার এইভাবে মনে হয়। শুধু শেক্সপিয়ারের নাম দিলাম, এরকম অনেক মানুষ আছেন যে নাটক আমাদের লাগে না। আমাদের আছে নাটক, নাটকের কোনো অভাব আছে নাকি আমাদের? সব রকম জিনিস আমাদের আছে। এবং আপনারা যদি দেখেন এই আঞ্চলিক ভাবে সেসব কত মানুষ কত রকম ভাবে তাদের কথা বলে গেছেন। সে ধরুন আমাদের হাবিব তানভীর বলুন, এস পানিক্কর বলুন, এবং মানে আমি অনেক নাম বলতে পারা যাবে, যারা সেই সময় প্রত্যেকেই তাদের মতো করে কাজ করে গেছেন এবং তাদের নিজস্ব ফর্ম দিয়ে, নিজস্ব এলাকার পরিচয় দিয়ে। তাহলে আমার আঞ্চলিকতাটাই সব থেকে বড়। আমি আঞ্চলিকভাবে কি শিখেছি, কি শেখাচ্ছে আমাকে, আমি সেটার থেকে আমাদের নাটক তৈরি করতে পারি। আমার মতো লোকের কাছে একটু অসুবিধে কি হয়, যে আমার তো কোনো অঞ্চলই নেই। সে তো জন্মেছিলাম তথাকথিত পূর্ব পাকিস্তানে, বড় হয়েছে এখানে এসে, তাও এক জায়গায় না, নানান জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বড় হয়েছে। ফলে আমার অসুবিধাটা হচ্ছে যে আমার নিজস্ব কোনো অঞ্চল নেই। আর আমার সুবিধাটা হচ্ছে যে আমার নিজস্ব কোনো অঞ্চল নেই। নেই বলে আমি যে কোনো অঞ্চলে ঢুকে পড়তে পারি, আমি সব জায়গায় উঁকি মেরে ধরে দেখতে পারি, খুঁজে খুঁজে নিতে পারি, এবং সেখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নানান জিনিস নিয়ে আমি সেগুলোকে দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করতে পারি, একটা নতুন ফর্মে আসতে পারি, যেটা আমার পরিচিত দেখা কোনো জিনিস না, একটা সম্পূর্ণ নতুন ভাষা, যে ভাষাটা হচ্ছে কমপ্লিটলি ওটা আমার ভাষা, আমার ভাষাকে নকল করতেও পারবে না।
কারো কারো মনে হতে পারে এই মা আপনাদের সবার না বডি ল্যাঙ্গুয়েজ একরকম, তা কিন্তু না। প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন বিভিন্ন রকম। সেটা আপনার সূক্ষ্ম চোখ না থাকলে, অনুভূতি না থাকলে বুঝবেন না যে প্রত্যেকটা বডি কিন্তু অন্যরকম। কারণ সেটাই তার ফিজিক্যাল এক্সপ্রেশন। সেই যে কথাটা বলতে তার ফিজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে ওইটা। সে আছে না কিছু কিছু এরকম বোকা বোকা মানুষ আছে, এই রবীন্দ্রসঙ্গীত সব একঘেয়ে লাগে, একরকম লাগে। তাকে কি করে বোঝাবেন যে প্রত্যেকটা গানের মধ্যে আলাদা একটা মাধুর্য আছে, তার স্বর আছে, সুর আছে, তাল আছে, মেজাজ আছে, সময় আছে, সবগুলোই আলাদা। সেরকম আর কি। এটাকেও আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে বুঝতে হবে যে এটা কিভাবে চলে। আর মূল কথা হচ্ছে এই যে থিয়েটার সহজভাবে সরলভাবে তৈরি করা যায় এমন একটা থিয়েটার, যা করতে আমার প্রচুর পরিশ্রম হয় না। পরিশ্রম হয়, ফিজিক্যালি পরিশ্রম হয়, মাথার পরিশ্রম হয়, ভাবতে হয় সাংঘাতিক ভাবে যে আমি কি করে জিনিসটা দেখাবো, করব। আর হচ্ছে যে সৃষ্টি, মানে আমরা যেমন আমি আমাদের কথা বলতে পারি, আমার দলের একটা চ্যালেঞ্জ আছে নিজেদের সঙ্গে। সেটা হচ্ছে যা তুমি একবার করেছো দ্বিতীয়বার তুমি রিপিট করতে পারবে না। আমি যেমন ইদানিংকালে বেশ কিছুদিন নতুন নাটক করতে পারিনি। কেন পারিনি? মাথায় আসছে, অনেক নাটক মাথায় আসছে, কিন্তু করতে যেয়ে মনে হচ্ছে ওই তো একই রিপিটেশন হয়ে যাচ্ছে। আবার সেই এক জিনিস করে ফেলবো, না ওই করবো না, চর্বিত চর্বণ করবো না, আবার ভাববো, বসে থাকবো 2 বছর। আমার কোনো কন্ট্রাক্ট নেই প্রতি বছর আমাকে একটা করে প্রডিউস করতে, আপনার কোনো কন্ট্রাক্ট নেই। আমার যখন ক্লিক করবে আমি তখন করবো। আই উইল ওয়েটিং ফর দ্যাট টাইম। ফলে আমার ওই কোনো বাধ্যবাধকতা নেই আমাকে এত নাটক করতে হবে, মাসে এতগুলো শো করতে হবে, এত জায়গায় ছড়িয়ে পড়তে হবে, আমার কোনো দায় দায়িত্ব নেই ওদিকে। আমি আমার মতো করে ছোট ছোট করে কাজ করব, যে কাজ হবে মিনিংফুল। আমি যদি 5 বছরেও যদি দুটো কাজ করি, এই দুটো কাজই হবে একেবারে আনপ্যারালাল ওই রকম কাজ। আমি বলছি না বেস্ট কাজ, কিন্তু আমি বলবো আপনাকে বলতে হবে না কাজটা ভাই একটু অন্যরকম, একদম অন্যরকম কাজ করলে। এটা আমি আপনাকে বলিয়ে ছাড়বো। এই চ্যালেঞ্জটা নিয়ে সহজিয়া থিয়েটার তৈরি হবে। এবং মূল লক্ষ্যটা হচ্ছে আমি যা কিছু বলছি সেটা মানব জাতির কল্যাণের দিকে তাকিয়ে। এই যে বাজারি আগ্রাসন, চারদিক থেকে মানুষকে খেয়ে ফেলার একটা চেষ্টা, চিন্তায় চেতনায় নানান রকম ধর্ম সম্প্রদায় ঢুকিয়ে বাজার যেভাবে আস্তে আস্তে তার প্রসার লাভ করছে সাংঘাতিক ভাবে, যাতে আমাকে শেষ করে ফেলছে, সেই বাজার থেকে মুক্ত হওয়াটা বড় দরকার। এবং সেই বাজার থেকে মুক্ত হতে গেলে সহজিয়া থিয়েটার ছাড়া কোনো রাস্তা নেই। তাই সহজিয়া থিয়েটার এটা কোনো একটা পদ্ধতি নয়, আমি বলবো এটা একটা অভ্যাস, এটা একটা দর্শন। যে দর্শন থাকলে আপনি এখান দিয়ে এগোতে পারেন, এবং সেটা হবে এই সমাজে যা চলছে, যে রানিং সিস্টেম, তার গোটাটার বিরুদ্ধে এটা আমার একটা সাংস্কৃতিক প্রতিবাদ হয়ে দাঁড়াবে। এটাই সহজিয়া থিয়েটার মুদ্রা, মোটামুটি কথায় যেটা আমি চর্চা করার চেষ্টা করি। আর এখন একটা সুবিধা, আমি আর একটা যেটা করেছি বলতে পারেন, ছোট করে হলেও, আমি আমার জীবনের শুরুর থেকেই আমি ভেবেছিলাম যে এই যে কলকাতার থিয়েটার, এ আমাদের খেয়ে ফেলবে, চারদিক দিয়ে খেয়ে ফেলে দেবে, আমাদের বাঁচতে দেবে না। আমি তো মফস্বলে থাকতাম, ঘরদায় থাকতাম তখন। মফস্বলকে যেভাবে এরা ঘৃণা করে, যে মফস্বলকে দুচ্ছাই করে, মফস্বল বাঁচতে পারবে না। তাহলে মফস্বল কি করতে পারে? মফস্বল আর যেটা করতে পারে, মফস্বল তার এলাকায় থিয়েটার তৈরি করতে পারে, ছড়াতে পারে। যে কারণে আমি যখন খর্দায় ছিলাম, আমরা তখন ঠিক করলাম প্রতি শনিবার আমরা খর্দায় সন্ধ্যে 7টায় থিয়েটার করব, একটা ছোট্ট প্রাইমারি স্কুলে 30 জন দর্শক নিয়ে অভিনয় করতাম। এবং আমরা বললাম যে আমাদের ডাকলেও আমরা কলকাতায় যাব না 5 বছরের জন্য। 5 বছর আমরা এই খর্দাতে থিয়েটার করব, এবং আমরা তো করেছিলাম। এবং 10 বছর সে আন্দোলন চলেছিল। প্রায় মানে সমস্ত ইতিহাসে, আমাদের আমাদের থিয়েটারের ইতিহাস সে সমস্ত লিখিত ভাবে আছে, নানান বইতে উল্লেখিত আছে এই আন্দোলন। ফলে এই যে জায়গাটা, যে আমি আমার যে অস্মিতা, আমি যে জায়গায় থাকি, আমার যে মফস্বল, আমি এটা একটা থিয়েটার জায়গা তৈরি করব। ঠিক এমনি কথা ভেবে আমি তখন বিভিন্ন গ্রামে গ্রামে যে ওয়ার্কশপ করছি, যেখানে থিয়েটার নাই, থিয়েটারের কথা শোনেনি লোকে, জানে না, আমি সেখানে যে কাজ করছি নানান লোকের সাথে।
এবং তার সেই সময়কার অনেক ছাত্রছাত্রীরা তারা কিন্তু আজকে থিয়েটারে একটা বেশ ভালো জায়গায় এসে দাঁড়িয়ে, তাদের নামটাম আমরা অনেকে জানি এখন। আমি মানে এত উদাহরণ দিতে পারছি না, তবু দুই একটা নাম বোধহয় না বললেও না, এটা আপনাদের আমার 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 ভয় হয় কি বলতে, যে কারোর নাম বলে গেল, মিস হয়ে গেল, কেউ ভাবতে পারে দেখো আমার নাম স্যার বললেন না, তেমনটা না, কিন্তু চটজলদি এগুলো মনে আসছে আমি বলতে পারি। যেমন ধরুন বর্ধমানে কল্লোল ভট্টাচার্য, আমার খুব একটা বড় উদাহরণ বলতে পারি। সেই গ্রামে প্রথম আমি গিয়েছিলাম, আমি যদি না যেতাম তাহলে হয়তো কল্লোলের জীবনে থিয়েটার হতো না। আর সেই কল্লোল তার গ্রামের সমস্ত সাধারণ মানুষকে নিয়ে কিভাবে একটা কমিউনিটি থিয়েটার তৈরি করে আজও সেটা কন্টিনিউ করে যাচ্ছে, এটা একটা দেখার জিনিস। এবং সেটা এখন একটা থিয়েটার সেন্টার হয়েছে। পশ্চিমবাংলায় থিয়েটার করেন আর তারা ওই কল্লোলের তেপান্তরের নাম শোনেননি হতে পারে না। যদি না হয়, যদি না শুনে থাকেন, তাহলে আপনি থিয়েটার করেন না। ঠিক তেমনি আমাদের শান্তিনিকেতনের জিন্না, কি সুন্দরভাবে সে জিন্না তার থিয়েটার চালিয়ে যাচ্ছে। আমরা সবুজ অভিষেক চালিয়ে যাচ্ছে তার থিয়েটার বোলপুর নৃত্য নিকেতন বলে। মধ্যমগ্রামে সঞ্চয়িতা বসু করছেন নৃত্য বিতান, তার থিয়েটার তো এখন শুধু আমাদের রাজ্যে না, রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও দৌড়তে আরম্ভ করেছে এবং অসামান্য ভাবে নামও কিনছে। এরকম ভাবে আরো অনেক মানুষ, তপন দাস, তার নামও কলকাতায় অনেকেই জেনে গেছে। এছাড়াও আমি আর নাম বলছি না, ছড়িয়ে ছিটিয়ে প্রচুর প্রচুর মানুষ আছে যারা ওই গ্রামাঞ্চল থেকে উঠে এসছে, মফস্বল থেকে উঠে এসছে এবং মফস্বলে দাঁড়িয়ে এমন থিয়েটার করেছে, আজ তাদের কিন্তু সেলাম দিতে হচ্ছে, আমাদের ডাকতে হচ্ছে, তাদেরকে সম্মান দিতে হচ্ছে। এই জায়গাটা যদি আমরা, মফস্বলের মানুষ এখনো অবহেলিত, এখনো। আবার মজাটা হচ্ছে মফস্বল না হলে কলকাতা থিয়েটার চলবে না। কলকাতা থিয়েটার যারা করে, হয়তো ডিরেক্টররা কলকাতায় থাকেন বা মূল লোকেরা কলকাতায় থাকেন, বাকি সমস্ত যারা এটা থিয়েটারের গোটা কাজটা করেন অভিনয়ের, তা সব মফস্বলেরই ব্যক্তি, 80% মফস্বলের লোক। ফলে মফস্বলকে অস্বীকার করলে হবে না, মফস্বলকে মেনে নিতে হবে। আর যারা আমরা মফস্বলে থিয়েটার করি, আমাদেরও মাথাটা গর্বের সঙ্গে উঁচু রাখতে হবে। ইয়েস, আমি মফস্বলে থিয়েটার করে বড় হচ্ছি, লোকে আমার থিয়েটার দেখতে মফস্বলেই আসবে। এই জায়গাটা আস্তে আস্তে আমাদের শক্ত করতে হবে, দৃঢ় করতে হবে। আর এইখানটা কোনোভাবে মাথা জোকানো নয়, কম্প্রোমাইজ নয়। সহজিয়া থিয়েটার কম্প্রোমাইজ করে না। সহজিয়া থিয়েটার সত্যি কথা বলে, স্পষ্ট করে কথা বলে, সহজ সরল ভাবে বলে এবং তার মাথা দৃঢ়ভাবে উঁচু করে মানুষের হয়ে কথা বলতে চেয়ে এই পণ্যবাদ বিরোধী, এই পুঁজিবাদ বিরোধী একটা অবস্থানের দিকে তার দিক নির্দেশিত করে। এটি সহজিয়া থিয়েটার।